আপনারা শুনছিলেন দুর্গম এক মিলিটারি ক্যাম্পের অশরীরী সঙ্গী, যে রহস্যের উত্তর খুঁজছিলেন মেজর রকিব নিজেই। আজ মিলবে তার শেষ সূত্র। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন, সাথে থাকা বেল আইকনটিও প্রেস করুন। তাহলে চলুন কান পেতে শুনুন, কারণ কিছু গল্প শেষ হয় ঠিকই, কিন্তু তার উপস্থিতি থেকে যায়। গল্পে গল্পে কখন রাত 1টা বেজে গেছে তার কোনো টেরই পাইনি। ওয়েটার চা নিয়ে এলো গোল ঘরে। মেজর রকিব ওয়েটারকে বলল, এত রাত জেগে আছো? কাল 10টার পর আমার অফিসে এসো। তারপর আমাকে বলল, স্যার, আপনার খুব সকালে খাগড়াছড়ি যাবার শিডিউল, চলেন আজকের মতো ব্রেক দেই। আরে কি যে বলো, তোমার গল্পের শেষটা না শুনে উঠছি না আমি। স্যার, আমিও তাই বিশ্বাস করি, কিন্তু তখনকার সেই অভিজ্ঞতা আমাকে অন্য কিছু ভাবতে বাধ্য করেছিল। ক্যাপ্টেন আজাদ বলল, স্যার, আপনি কি এই অভিজ্ঞতাটা নিয়ে কারোর সাথে আলাপ করেননি? রকিব গল্পে চলে আসলো। পরদিন সকালে আশপাশটা ভালো করে দেখলাম। কাঁঠাল গাছের ডাল আসলেই অনেক উপরে, আর বেড়ার যে জায়গায় খসখস শব্দ হয়েছিল সেখানে গিয়ে দেখলাম শক্ত বাঁশের কেচি বেড়া। গরু ছাগল তো দূরের কথা, খরগোশের পক্ষেও ঢোকা সম্ভব না। অথচ গতকাল রাতে স্পষ্ট মনে হচ্ছিল ছাগল ভেড়া জাতীয় কিছু আমার রুমের বেড়ায় গা ঘেঁষছে। এই সময় একজন মধ্যবয়স্ক লোক সালাম দিয়ে দাঁড়ালো। পাহাড় ভেঙ্গে এত উপরে লোকটা এলো কিভাবে? কে আপনি? স্যার, আমি হাবিলদার ইসরাফিল। সে যেতে চায় না, নিচের দিকে তাকিয়ে থাকে। কিছু মনে হয় বলতে চাও তুমি? জি স্যার, আমি এই ক্যাম্পের অনেক পুরানো লোক। তো কিছু বলতে চাও? না স্যার, এত কষ্ট করে উপরে এসেছো, নিশ্চয়ই কিছু বলার আছে। সে নরম গলায় বলল, স্যার, ভয় পায়েন না, কোনো ক্ষতি করে না তারা। খেলে মাঝে মাঝে, সুযোগ পাইলেই উপকার করে, বড় বড় উপকার। আমি অবাক হবার ভান করলাম। কাদের কথা বলছো? ইসরাফিল মাটির দিকে তাকিয়ে বলতে লাগলো, স্যার, এই ক্যাম্প বানানোর সময় আমি ছিলাম। জঙ্গলে প্রচুর বিষাক্ত সাপ ছিল। একদিন আমাদের এক সৈনিক চিৎকার করে বেরিয়ে আসে, ওস্তাদ, আপনি আমার জীবন বাঁচাইলেন। কিন্তু আমি তো কোনো সাপ মারি নাই। ঝোপের ভিতরে গিয়ে দেখি বিশাল ধূসর কালো সাপ, বাড়ি মেরে মারা হয়েছে। সৈনিকটাকে যখন ছোবল মারবে ঠিক তখনই কেউ বাড়ি মেরেছে। আশেপাশে কেউ ছিল না। মারল কে সাপটাকে? এমনি আরো অনেক ঘটনা শুধু এই চূড়াতেই হয়। কখনো কেউ কিছু দেখতো না, কিন্তু টের পাওয়া যেত। মনে হতো কেউ একজন আছে, কথা বলতে পারে না, দেখা দিতে পারে না, কিন্তু বোঝাতে চায় যে আছে, খেলতে চায়। সবাই ভয় পেত, অথচ কারো কখনো ক্ষতি হয়নি, বরং বড় বড় বিপদ থেকে লোকজন উদ্ধার পেয়েছে। আমি ইসরাফিলের কথাটা কতটা বিশ্বাস করব কিছুই বুঝতে পারছিলাম না। ইসরাফিল জানে না যে আমারও ভয়ানক অভিজ্ঞতা হয়েছে। আমি লিডার, এই আজগুবি আলাপ তাদের সাথে করতে পারি না। সে চলে গেল। আমি নিচে নাস্তা করতে গেলাম। সবার সাথে কাজের শিডিউল আলাপ করলাম। একজন জানালো, স্যার, মাঝে মাঝে সিটি সেলের নেটওয়ার্ক পাওয়া যায়। গোছল করে রুমে এলাম। দিনের বেলায় চূড়াটা অসাধারণ লাগছে, কিন্তু একদম খারাপ। একটু পা পিছলাতেই সোজা 200 ফিট নিচে। গা শিরশির করে। রাতের ভয়ানক স্মৃতি তখন একদম মনে নেই। সুটকেসে সিটি সেলের মোবাইল পেলাম, অন করে দেখি চার্জ আছে। বাইরে বেরিয়ে এদিক সেদিক ঘুরতে ঘুরতে সিগন্যাল পেলাম। রিং দিতেই মাকে পেলাম। কতদিন পর মায়ের গলা। দুর্বল নেট, কিন্তু চিৎকার করে কথা বলছি। আর একটু ভালো নেটওয়ার্কের আশায় এদিক সেদিক ঘুরছি। ইয়ারফোন লাগালাম, ফোন উঁচু করে ধরলাম। কখন যে খাড়া ঢালের পাশে চলে এসেছি টের পাইনি। হঠাৎ ডান পায়ের নিচে মাটি নেই। মৃত্যুর আগে স্লো মোশনে দেখলাম ডান পা শূন্যে, নিচে ছোট ছোট কলা গাছ, বাম পা পাহাড়ের কিনারায়। মা তখন ফোনে কথা বলছেন। আমি চিৎকার দিতে গিয়েও দিলাম না, মায়ের কানে যাবে। অনেক নিচে পড়ে যেতে লাগলাম। নিজের অজান্তেই আর্তনাদ করলাম, ইয়া আল্লাহ! চোখ বুঝে একটা হাত বাড়ালাম, একটা কলা পাতা পেলাম। কলা পাতাটা ধরে এক টান দিলাম, পুরো শরীর মাটিতে চলে এলো।
আমার হাতে একটা পচা কলা পাতা। এই কলা পাতা দিয়ে আধা কেজি ওজন তোলা সম্ভব না। সেখানে আমার ওজন 152 পাউন্ড। আমি এই কলা পাতার ভর দিয়ে শূন্য থেকে উপরে চলে এসেছি। অসম্ভব। আমি যা বোঝার বুঝে গেলাম। অদৃশ্য কারো প্রতি কৃতজ্ঞতায় মন ভরে গেল। মা তখনও ফোনে বলছেন, কি রে, কি হলো বাবা, কোনো সমস্যা? আমি শান্ত হয়ে চরম আস্থার নিঃশ্বাস ছেড়ে বললাম, আম্মা, চিন্তা করিও না, তোমার ছেলে কোনো বিপদ হবে না। এখানে আমাকে বিপদ থেকে বাঁচানোর জন্য অশরীরী কেউ একজন আছে। এরপর থেকে স্যার কি বলবো, মনে হচ্ছিল আমি খুব নিরাপদ। রাতে ঘুমাতে যাই, মাঝে মাঝে অদ্ভুত শব্দ হয়। আমি একদম ভয় পাই না, বরং এক ধরনের প্রশান্তি কাজ করে। নিজেকে আর নিঃসঙ্গ লাগে না। আমি যখন কাজ করি, বেশি শব্দ হলে মাঝে মাঝে আদর আহ্লাদের হালকা ধমক দিই। শব্দ থেমে যায়। মাঝে মাঝে শব্দ হতেই থাকে। একাকী এই নিঃসঙ্গ নির্জনে আমি অদৃশ্য কাউকে যেন প্রশ্রয় দিই। কে একজন শিশু মনে হয় নিজের মনে খেলছে। পোষা কোনো প্রাণী যেন আমার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছে। সে আমার সাথে খেলতে থাকে। ছেলে মানুষই খেলা।